হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ইতিহাসের ক্লাস, ইতিহাসের শর্ট প্রশ্নের ক্লাস। তো তোমাদের সামনে দেখতে পাচ্ছ রয়েছে ইতিহাসের তৃতীয় অধ্যায়, প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য বিশ্লেষণ। তো এই তৃতীয় অধ্যায় থেকে আমরা এখন শর্ট প্রশ্ন করব। প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না, ঠিক আছে? তো আমি কিন্তু এর আগে তোমাদের প্রথম দুটি অধ্যায় থেকে আমি কিন্তু তোমাদের শর্ট প্রশ্ন করেই দিয়েছি, তো টেক্সট ধরে ধরে। তো আশা করি তোমাদের কোনো রকম অসুবিধা হওয়ার কথা নয়, ঠিক আছে? একটা কথা বারবার বলছি, শর্ট প্রশ্নের জন্য কিন্তু তোমাকে টেক্সট বইটাকে ভালো করে পড়তে হবে। তোমার কাছে যে টেক্সট বই থাকুক না কেন, সেই টেক্সট বইটাই তুমি পড়বে, ঠিক আছে? আর অবশ্যই তুমি আমার চ্যানেলটাকে ফলো করো। কীভাবে আমি তোমাদেরকে পড়াচ্ছি, তোমাদের হাইলাইট করে দাগিয়ে দিচ্ছি, এবং হাইলাইট করে দাগানোর পাশাপাশি আমি কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি যে কেমন ধরনের প্রশ্ন আসবে, ঠিক আছে? তো সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখতে হবে। আর শর্ট প্রশ্নের কিন্তু কোনো সাজেশন হয় না, শর্ট প্রশ্ন কিন্তু ঘুরিয়ে বইটাকে পড়ে যেতে হয়, ঠিক আছে? 36টা নাম্বার তোমাদের কিন্তু ফাইনাল পরীক্ষা আছে। এমনকি দেখবে তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু শর্ট প্রশ্ন রয়েছে। তো সুতরাং শর্ট প্রশ্নে যে যত বেশি নাম্বার পাবে, সেই কিন্তু তত বেশি নাম্বার পাবে সেই সাবজেক্টে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই। ক্লাস 10 2027 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য তৃতীয় অধ্যায়, ইতিহাসের তৃতীয় অধ্যায়, প্রতিরোধ ও বিদ্রোহ, বৈশিষ্ট্য বিশ্লেষণ, এই অধ্যায় থেকে চলো শুরু করে দিই ক্লাসটি। তো দেখো, বলছি সূচনা, 1757 থেকে 1857 খ্রিস্টাব্দের মধ্যে প্রায় সমস্ত ভারতে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়। এই কালপর্বে তাদের লক্ষ্যই ছিল ভারতের অর্থ ও সম্পদ লুট করা এবং তা জলের মতো ইংল্যান্ডে পাচার করা। পক্ষান্তরে ভারতকে তাদের কৃষি রপ্তানিকারক উপনিবেশ তথা বিলিতি পণ্যের বাজারে পরিণত করা। এই সম্পদ নিষ্কাশন তত্ত্বের প্রথম প্রচার করেন ভারতের জাতীয়তাবাদী অর্থনীতিবিদ, ভারতের বৃদ্ধ মানুষ নামে খ্যাত দাদাভাই নওরোজি, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে। তো এখান থেকে এই পর্যন্ত দাগাও দেখো, সম্পদ নিষ্কাশন তত্ত্বের প্রথম প্রচার কে করেন? না, দাদাভাই নওরোজি। কি বললাম? সম্পদ নিষ্কাশন তত্ত্বের প্রচার প্রথম কে করেন? দাদাভাই নওরোজি। আচ্ছা, ভারতের জাতীয়তাবাদী অর্থনীতিবিদ কাকে বলা হয়? দাদাভাই নওরোজিকে। আচ্ছা, ভারতের বৃদ্ধ মানুষ কাকে বলা হয়? দাদাভাই নওরোজিকে। আর পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? দাদাভাই নওরোজির লেখা। তো চলো আমি হাইলাইটসে মার্ক করে দিচ্ছি তোমাদের। দেখো, সম্পদ নিষ্কাশন তত্ত্ব কথাটি প্রথম কে প্রচার করেন? ভারতের জাতীয়তাবাদী অর্থনীতিবিদ, ভারতের বৃদ্ধ মানুষ, দেখো এখানে খ্যাত দাদাভাই নওরোজি, তার পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া এই গ্রন্থে, ঠিক আছে? তো দেখে নাও এখান থেকে। আমি আরেকবার বলছি, সম্পদ নিষ্কাশন তত্ত্বের প্রথম প্রচার কে করেন? দাদাভাই নওরোজি। ভারতের জাতীয়তা অর্থনীতিবিদ, ভারতের বৃদ্ধ মানুষ নামে কে পরিখ্যাত? দাদাভাই নওরোজি। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থটি কার লেখা? দাদাভাই নওরোজির লেখা, ঠিক আছে? ক্লিয়ার হয়ে গেছে? দেখো, এইটুকানির মধ্যে তোমরা একটা খাতায় নোট করে নেবে, খাতায় নোট করে নাও, ঠিক আছে? এখান থেকে কিন্তু তোমরা শর্ট প্রশ্ন পাবে। এবার চলো আমরা চলে যাই অরণ্য আইন। দেখো, ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতের অরণ্য ও অরণ্য সম্পদকে রক্ষা করার জন্য 1855 খ্রিস্টাব্দে ফরেস্ট চার্টার অ্যাক্ট প্রবর্তন করে। তাহলে এখানে দেখো, 1855 খ্রিস্টাব্দে ফরেস্ট চার্টার অ্যাক্ট প্রবর্তন করে কত সালে? না, 1855 সালে। পরের বছর ডায়েট্রিক ব্রান্ডিস নামে এক জার্মান উদ্ভিদবিদকে ভারতের ফরেস্ট ইন্সপেক্টর হিসেবে নিয়োগ করা হয়। তাই এখানটা তোমরা একটু দাগিয়ে রাখো যে 1855 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কিন্তু ফরেস্ট চার্টার অ্যাক্ট প্রবর্তন করেন, ঠিক আছে? এটা কিন্তু মনে রাখবে। এবার দেখো, আমরা চলে যাচ্ছি উদ্দেশ্য কী আছে। 1865 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ করে। যেটুকু প্রয়োজন সেটুকুই তোমরা শর্ট প্রশ্ন করে নেবে। দেখো, 1865 খ্রিস্টাব্দে, এটা একটু দাগিয়ে দিই, ঠিক আছে? দেখো, তো এখানে প্রশ্ন আসবে যে ব্রিটিশ সরকার প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ করে কত সালে? 1865 সালে, ঠিক আছে? তো এখান থেকে যেগুলো আছে সেগুলো দেখো। এবারে আমরা চলে যাব, দেখো এখানটায় 1878 খ্রিস্টাব্দে ঘোষিত হয় ভারতের দ্বিতীয় অরণ্য আইন। ভালো করে পড়বে। দেখো, আমি প্রত্যেকটা তোমাদেরকে খুঁটি করিয়ে দিচ্ছি, যেটুকু দরকার সেটুকুই দাগিয়ে দিচ্ছি। তাহলে এখানে কি বললাম যে ভারতের দ্বিতীয় অরণ্য আইন পাশ হয় কত সালে? 1878 সালে। আর প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় কত সালে? 1865 সালে, মনে থাকবে। আর এখানে দেখো কত সালে ফরেস্ট চার্টার অ্যাক্ট প্রবর্তন করে? 1855 সালে, ঠিক আছে? এবার এখানটা থেকে তেমন কিছু নেই, ঠিক আছে? তো এবার আমরা চলে যাব পরের পৃষ্ঠায়। তো এইগুলো একটুখানি দেখে নাও, যেগুলো হাইলাইট করে দিচ্ছি এগুলোকে খাতায় নোট করে নেবে। বারবার বলছি, যেগুলো আমি তোমাদেরকে দাগিয়ে দিচ্ছি সেগুলোকে খাতায় অবশ্যই একটু নোট করে নাও। আর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিওটা দেখো, ঠিক আছে? চলো আমরা চলে যাই পরে পড়াশোনা করি। আচ্ছা, এখানটায় দেখো বিদ্রোহ, অভ্যুত্থান বা বিপ্লব সম্পর্কে আছে। তো এখানে আমরা দেখব বিপ্লব কথার অর্থ হলো আমূল পরিবর্তন। এটা একটু তোমরা নোট করে নাও।
তাহলে বিপ্লব কথার অর্থ কি? বিপ্লব কথার অর্থ কিন্তু আমূল পরিবর্তন। বিপ্লব কথার অর্থ কি? আমূল পরিবর্তন। ঠিক আছে, এবার চলো আমরা চলে যাই চুয়ার বিদ্রোহ। দেখো এখানটায় আমরা এটা আছে, ঠিক আছে। আচ্ছা, এবারে আমরা দেখো চুয়ার বিদ্রোহটা আজকে পড়ব। তো প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু বারবার বলছি দেখতে হবে, ঠিক আছে। চুয়ার বিদ্রোহটা আজকে পড়ব। তো দেখে নাও, আদিবাসী চুয়াররা এর অর্থ হলো দুর্বৃত্ত বা নীচ জাতি। তাহলে চুয়ার শব্দের অর্থ কি? দুর্বৃত্ত বা নিচু জাতি। দেখো আমি এখানে দাগিয়ে দিচ্ছি, চুয়ার শব্দের অর্থ, এর অর্থ হলো দুর্বৃত্ত বা নিচু জাতি। ছিল বর্তমান মেদিনীপুর, বাঁকুড়া ও ধলভূম অঞ্চল নিয়ে গঠিত দক্ষিণ পশ্চিম বাংলার জঙ্গলমহল অঞ্চলের অধিবাসী। ঠিক আছে, তো জঙ্গলমহল অঞ্চলের অধিবাসী কারা? এই চুয়াররা। তবে চুয়াররা লোধা, কুর্মি, কোরা ইত্যাদি নির্দিষ্ট কোনো জাতি ছিল না। তারা কৃষিকাজ ও পশু শিকারের পাশাপাশি স্থানীয় জমিদারদের অধীনে পাইক বা সৈনিকের কাজ করে জীবিকা নির্বাহ করত। বেতনের পরিবর্তে তারা নিষ্কর জমি পাইকান ভোগ করত। তাহলে এখানটা দেখো, এই পাইকান শব্দটি, এই যে পাইকান শব্দটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত? না, পাইকান শব্দটি কিন্তু চুয়ার বিদ্রোহের সঙ্গে যুক্ত। মনে রাখবে, পাইকান শব্দটি কিন্তু চুয়ার বিদ্রোহের সঙ্গে যুক্ত। এবার দেখো, কিন্তু তাদের ওপর সরকারি শোষণ শুরু হয়, তারা বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়। এই অবস্থায় ধলভূমির রাজা জগন্নাথ ধল সিংহের নেতৃত্বে তারা বিদ্রোহ ঘোষণা করে। তাহলে যে চুয়ার বিদ্রোহের প্রথম যে বিদ্রোহ হয়, প্রথম পর্যায়ে বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিল? জগন্নাথ ধল বা জগন্নাথ সিংহ। ঠিক আছে, এটা কিন্তু মনে রাখবে। ওকে, তো এটা ছিল প্রথম পর্যায়ে বিদ্রোহ। এই বিদ্রোহ চলেছিল 1768 থেকে 1776 খ্রিস্টাব্দে। এই বিদ্রোহ ব্যর্থ হয়। পরবর্তীকালে 1798 থেকে 1799 খ্রিস্টাব্দ দ্বিতীয় পর্যায়ের যুদ্ধ কিন্তু শুরু হয়। তাহলে এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে সেটাকে দেখো। চুয়ার শব্দের অর্থ কি? দুর্বৃত্ত বা নিচু জাতি। ওকে, পাইকান শব্দটি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল? চুয়ার বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল। আচ্ছা, প্রথম জগন্নাথ সিংহ কোথাকার রাজা ছিলেন? ধলভূমির রাজা ছিলেন। চুয়ার বিদ্রোহের প্রথম পর্যায়ে নেতৃত্ব কে নেন? জগন্নাথ সিং বা ধল। ঠিক আছে, এইবার দেখো এখান থেকে বিদ্রোহের কারণ, এখানে আমরা এগুলো আছে, এগুলো দেখা মানে এগুলো বড় কোশ্চেনের হিসেবে যথেষ্ট। এবার বিশ্লেষণটা করি। দেখো, জঙ্গলমহল সহ মেদিনীপুর জেলার বিস্তীর্ণ অঞ্চলে চুয়ার বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এই বিদ্রোহের নেতৃত্ব দেন গোবর্ধন দিকপতি, মোহনলাল, লাল সিং। এই নামগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রেখো, যে গোবর্ধন দিকপতি, মোহনলাল বা লাল সিং, এনারা কোন বিদ্রোহের সঙ্গে, কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? চুয়ার বিদ্রোহ। এবার দেখো, বাঁকুড়ার রায়পুরের জমিদার দুর্জন সিং বিদ্রোহীদের প্রতি সহানুভূতি জানিয়েছেন। ঠিক আছে, তো এখানটাও কিন্তু এই দুর্জন সিং কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিল? এনাও কিন্তু এই চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, 18 শতকের শেষ দিকে মেদিনীপুরের কর্ণগড় রানী শিরোমণি চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দেন। আচ্ছা, এটার নামটা মনে রাখবে। রানী শিরোমণি কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছেন? না, রানী শিরোমণি কিন্তু চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। ঠিক আছে, আচ্ছা এবারে তিনি ইংরেজ প্রশাসনকে চ্যালেঞ্জ জানিয়ে তার এলাকার খাজনা দেওয়া বন্ধ করেছিলেন। এই অদম্য সাহসিকতার জন্য তাকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়। তাহলে প্রশ্ন এখান থেকে আসতে পারে, কাকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়? কাকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়? না, রানী শিরোমণিকে কিন্তু মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়। ঠিক আছে, তো এখান থেকে একটা প্রশ্ন দেবে যে কাকে, দেখো কাকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়? রানী শিরোমণিকে মেদিনীপুরের লক্ষ্মীবাই বলা হয়। ঠিক আছে, তো এইবারে তাহলে আমি আরেকবার একটুখানি তোমাদেরকে প্রশ্নগুলোকে বলে দিই, যে এখান থেকে যে প্রশ্নগুলো আছে, যে গোবর্ধন দিকপতি, মোহনলাল, লাল সিং, দুর্জন সিং, রানী শিরোমণি কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? না, চুয়ার বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। আর মেদিনীপুরের লক্ষ্মীবাই কাকে বলা হয়? রানী শিরোমণিকে বলা হয়। ঠিক আছে, আচ্ছা এবার আরেকটা জিনিস, যেটা দেখো আমি একটা বই থেকে তোমাদের শুধু পড়াচ্ছি না, একটুখানি দেখে নাও, একটুখানি দাঁড়াও। আচ্ছা, এখানেও দেখো এই বইটা থেকে চুয়ার বিদ্রোহ আছে। এখানটা একটুখানি দেখো, কোম্পানির শাসনকালে, এই যে দেখে নাও একটুখানি, দেখো চুয়ার বিদ্রোহ। ঠিক আছে, এখানেও কিন্তু আছে, দেখো। তো এই জিনিসগুলি আমি একটু আগে পড়েছি এই বইটা থেকে। আচ্ছা, এবার এখানে দেখো, কোম্পানির শাসনকালে চুয়ার বিদ্রোহ ছিল প্রথম আদিবাসী বিদ্রোহ। এটা মনে রাখবে। দেখো, একটা বই থেকে দেখলে কিন্তু পড়লে হবে না। ঠিক আছে, তাহলে এখানে প্রশ্নটা কী হতে পারে? না, কোম্পানির শাসনকালে প্রথম আদিবাসী বিদ্রোহ কোনটা? চুয়ার বিদ্রোহ। ঠিক আছে, কোম্পানির শাসনকালে চুয়ার বিদ্রোহ ছিল প্রথম আদিবাসী বিদ্রোহ। ওকে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা, প্রথম পর্ব আমরা করলাম এই অধ্যায় থেকে। ঠিক আছে, তো অধ্যায়টির নাম ছিল প্রতিরোধ বিদ্রোহ
প্রতিরোধ বিদ্রোহ বৈশিষ্ট্য বিশ্লেষণ এই অধ্যায় থেকে আমরা কিন্তু প্রথম পর্ব শেষ করলাম শর্ট প্রশ্নের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করো। আর যেগুলো আমি তোমাদেরকে হাইলাইট করে দিয়েছি অবশ্যই সেগুলো কিন্তু মন দিয়ে পড়াশোনা পড়ো, আর অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করে নিও, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।